আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শামীম পাটোয়ারি, অর্থোপেডিক বিশেষজ্ঞ, ট্রমা সার্জন। আজকে আপনাদের সাথে আমি হাতের কবজি ব্যথার আরেকটি অন্যতম কারণ কার্পাল টানেল সিনড্রোম নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদেরকে জানতে হবে কার্পাল টানেল সিনড্রোমটা কি। আমাদের হাতের কবজির এই জায়গাতে একটা রেটিনেকুলাম বা আবরণ থাকে, এটার নিচ দিয়ে আমাদের একটা নার্ভ যায়, মিডিয়ান নার্ভ। সেই মিডিয়ান নার্ভে যদি কোনো কারণে চাপ পড়ে থাকে, তখন আমাদের হাতে যে লক্ষণগুলো দেখা যায় সেটাকে বলা হয় কার্পাল টানেল সিনড্রোম। কি কি লক্ষণ নিয়ে আমাদের কাছে রোগীরা আসে? রোগীরা আসে হচ্ছে যে এই জায়গাটাতে ব্যথা করে, এবং এই আঙ্গুল, এই মানে হাতের বাইরের দিকে যে তিন আঙ্গুল, এটা 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 এবং এই মাঝখানের আঙ্গুলের অর্ধেক পর্যন্ত তাদের এই অংশটাতে তাদের অনেক ব্যথা হয়। তাদের এখানে মনে হয় যে ছুরি দিয়ে আঘাত করলে যেরকম ব্যথা, ওইরকম ব্যথা হয়, বিশেষ করে রাতের বেলা। এবং হচ্ছে হাতের এই আঙ্গুলগুলোতে অবশ অবশ ভাব হয়। হ্যাঁ, মানে সারাদিনে হতে পারে, তবে রাতের বেলা এই লক্ষণগুলো বেশি দেখা যায়। তখন দেখা যায় যে রোগী ঘুম থেকে উঠে যায়, জেগে উঠে যায় এই ব্যথার কারণে এবং এই অবশ অবশ ভাবের কারণে। ঝিমঝিম করে, হাতের আঙ্গুলগুলোতে ঝিমঝিম করে, তারপর অবশ অবশ লাগে। হ্যাঁ, তারপর হচ্ছে এত তীব্র ব্যথা হয়, মনে হয় যে ছুরি দিয়ে কেউ স্টেপিং করতেছে, সেরকম একটা ব্যথা অনুভব হয়। এই লক্ষণগুলো নিয়ে আমাদের কাছে সাধারণত রোগীরা আসে, এবং হচ্ছে হাত যদি ঝাঁকুনি দেয় তাহলে একটু বেটার ফিল হয়। এখন এই এই রোগটা, এই কার্পাল টানেল সিনড্রোম কি কারণে হতে পারে? একটা নর্মালি হচ্ছে প্রেগন্যান্সিতে হতে পারে। তারপরে দুই ধরনের বাতের কারণ হতে পারে। একটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, একটা হলো গাউটি আর্থ্রাইটিস। হ্যাঁ, গটি বাত বলে থাকে গ্রামের মানুষ যারা। তারপরে আর কি কারণে হতে পারে? হইতে পারে ডায়াবেটিস মেলাইটাসের কারণে, হইতে পারে যদি থাইরয়েড হরমোনের সমস্যা থাকে, যেমন হাইপোথাইরয়েডিজম যদি থাকে। তারপরে আর কি কারণ হতে পারে? একটা কারণ হচ্ছে ইডিওপ্যাথিক, মানে অজানা কারণ হতে পারে। আরেকটা হতে পারে ট্রমার কারণে যদি এখানে এই জায়গার হাড় ভেঙে যায়, কোলিস ফ্র্যাকচার বলে এটাকে, কোলিস ফ্র্যাকচার যদি হয়, অথবা এখানে কোনো মানে কার্পাল বোনস যদি ডিসলোকেশন হয়ে যায়, তখন ডিসলোকেশনে যদি নার্ভের উপর প্রেশার দেয়, হ্যাঁ, তাহলেও সেটার জন্য হতে পারে। আর কি হতে পারে? ক্রনিক রেনাল ফেলিওরের কারণে হতে পারে। তারপরে এগুলো হচ্ছে সাধারণত কমন কারণ। তো এগুলো হচ্ছে মূলত প্রধান কারণ। এগুলোই হচ্ছে মূলত মেইন কারণ, যেগুলোর জন্য হচ্ছে যে আমাদের নার্ভের উপরে কম্প্রেশন বা প্রেসার পড়তে পারে। এইসব কারণ যদি থাকে, সেক্ষেত্রে এই কার্পাল টানেল সিনড্রোমটা দেখা দিতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কাছে রুগী আসলে আমরা কি করি? আমরা ক্লিনিক্যালি কিছু এক্সামিনেশন করি, তারপর হচ্ছে কিছু আমরা ইনভেস্টিগেশন দিই, তার মাধ্যমে হচ্ছে আমরা একটা ডায়াগনোসিসে যাই, দেন ট্রিটমেন্ট করি। তো আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনের মধ্যে আমরা যে ফ্যালেন টেস্ট করি, তারপর ডার্কেন কম্প্রেশন টেস্ট করি। হ্যাঁ, তো আর হচ্ছে আমরা কিছু ক্লিনিক্যালি কিছু ইনভেস্টিগেশন আমরা করে থাকি। যেমন হচ্ছে নর্মালি আমরা কি ইনভেস্টিগেশন করবো? যেসব কারণে আমাদের এই রোগটা হয়ে থাকে, সেই সব কারণগুলো উদ্ঘাটন করার জন্য আমাদের পরীক্ষা নিরীক্ষা করা লাগবে। সেটা যেমন একটা এক্সরে, তারপরে একটা নার্ভ চাপ আছে কিনা সেটার জন্য একটা এনসিপি, নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট। তারপর হচ্ছে ডায়াবেটিস আছে কিনা সেটার জন্য একটা আরবিএস টেস্ট। তারপরে থাইরয়েড হরমোনের জন্য, থাইরয়েডের কোনো প্রবলেম আছে কিনা সেটার জন্য একটা থাইরয়েড হরমোন টেস্ট করা লাগবে, থাইরয়েড হরমোন টেস্ট গুলো করা লাগবে। তারপরে হচ্ছে যে আমাদের আর্থ্রাইটিস আছে কিনা, হ্যাঁ, সেটার জন্য রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে কিনা বা গাউটি আর্থ্রাইটিস আছে কিনা সেটার জন্য সেই টেস্ট গুলো করা লাগবে, সেগুলো রোগ বের করার জন্য। তারপরে হচ্ছে যে এখানে কোনো ইনফেকশন আছে কিনা সেটার জন্য আমাদের একটা কিছু রক্তের পরীক্ষা করা লাগবে। এরকম আরো কিছু টেস্ট করে আমরা একটা ডায়াগনোসিসে যাই, ক্লিনিক্যালি দেখে, এবং হচ্ছে এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা ডায়াগনোসিস দিই। দেন হচ্ছে আমরা একটা ট্রিটমেন্ট করি। ট্রিটমেন্ট আমরা সাধারণত প্রথমে কনজারভেটিভ করি। সেক্ষেত্রে আমরা রোগীকে রিঅ্যাসুরেন্স করি, কাউন্সিলিং করি এবং রিঅ্যাসুরেন্স করি। তারপরে একটা ব্যথার ওষুধ দিই, আর হচ্ছে ফিজিওথেরাপি দেওয়া হয়। আর হচ্ছে একটা রাতের বেলা একটা স্প্রিন ব্যবহার করতে বলা হয়, এটাকে বলা হয় নাইট স্প্রিন, এটা ব্যবহার করতে বলা হয়। এবং এখানে স্টেরয়েড ইনজেকশনও দেওয়া হয়। এতেও যদি রোগী ইমপ্রুভ না করে, রোগী যদি ভালো না হয়ে যায়, সাধারণত ভালো হয়ে যায়, তারপর যদি কোনো কারণে ভালো না হয়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অপারেশনে যাওয়া লাগতে পারে। তো আপনার যদি এরকম কোনো লক্ষণ থাকে, বা আপনার পরিচিত বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি এরকম কোনো এই লক্ষণগুলো থেকে থাকে বা এই সমস্যাগুলো যদি থেকে থাকে, তাহলে আর দেরি না করে
অবশ্যই আপনার পার্শ্ববর্তী কোনো একজন অর্থোপেডিক স্পেশালিস্ট ডাক্তারকে দেখান এবং চিকিৎসা নেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।